আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সংবিধান সংস্কার পরিষদ আহ্বান ইস্যুতে বিরোধী দলীয় নেতার প্রস্তাবে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ অধিবেশন। এ নিয়ে আলোচনার জন্য বিশেষ কমিটি করার প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সমতার ভিত্তিতে কমিটির সদস্য সংখ্যা নির্ধারণের প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা। এর আগে সংস্কার পরিষদে ফর্ম বিতরণ করে সিইসি শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি করা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ আহ্বানের বিরোধী দলীয় নেতার প্রস্তাবে জাতীয় সংসদের আলোচনা ছিল দিনের কর্মসূচিতে। ওই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে। 2 ঘন্টার আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জনগণ যেখানে গণভোটের মধ্য দিয়ে এই আদেশের পক্ষে রায় দিয়েছে, সেখানে জনগণের রায়কে অসাংবিধানিক বলা এই সংসদকে কলঙ্কিত করে। মাননীয় স্পিকার, আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। সুতরাং আপনাদের একজন একটা কথা বলবেন, আরেকজন আপনারা আমাদেরকে লগর সেটে নিয়ে যাবেন, আমাদেরকে অ্যাটাক করবেন। আপনাদের কথা আজকে দেশবাসী বিভ্রান্ত যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ, আমরা চাই এটা বাস্তবায়ন। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত, শ্রম, ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায়, মাননীয় স্পিকার, যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। স্বরাষ্ট্রমন্ত্রী পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণার দলিল হিসেবে উল্লেখ করেন। প্রধান নির্বাচন কমিশনারের অফিস থেকে এই ফর্ম এখানে জাতীয় সংসদে দেওয়ার এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনার নাই। তিনি শপথ নিয়েছেন তফসিল 148 অনুচ্ছেদের অনুবলে তফসিল 3-এ সংবিধান সংরক্ষণের জন্য তিনি শপথ নিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। আলোচনার মধ্য দিয়ে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনতে চাই। বাংলাদেশের মানুষের বিশাল জনপ্রত্যাশার প্রতি আমরা সকলেই দায়বদ্ধ। আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। বিরোধী দলীয় নেতা সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের প্রস্তাব মেনে নিয়ে কমিটিতে সমান সদস্য দাবি করেন। আলাদা আমরা এক লাইনে, ট্রেজারি বেঞ্চ আরেক লাইনে চলতেই থাকলাম। এটার মাধ্যমে সমাধান কিভাবে হবে এটা আমরা সবাই বুঝি। এই জন্য আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে 2 দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। পরে আইনমন্ত্রী স্পিকারকে কমিটি করে দেওয়ার অনুরোধ করেন। উনি বলেছেন সদস্য সংখ্যা 50-50 হলে ভালো হয়। মাননীয় স্পিকার, বিচার মানেই তালগাছটা আমার। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? পৃথিবীর কোন জায়গা আছে? এটা কি বৈষম্য না? এটা কোন আইনে আছে? জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বিগত 17 বছরে লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হয়েছিল। ফ্যাসিস্ট সরকার মুক্তিযোদ্ধাদের তালিকায় মুক্তিযোদ্ধা নন এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে অবৈধ সুবিধা দিয়েছে, যা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 5ম দিনে এক প্রশ্নের উত্তরে এমন কথা জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এ সময় দ্রুত প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে বলে জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, আলোচনার মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্বের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে ফিরতে পারে। ফ্যাসিস্ট সরকারের 17 বছরে এরকম অসংখ্য লক্ষাধিক অমুক্তিযোদ্ধা, তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে ভাতা এবং অন্যান্য সুবিধাদি দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি। জাতির মধ্যে বিভক্তি তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরস্পরের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে একটি রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি। বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, নৃগোষ্ঠীতে জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের উদ্যোগ নেবে সরকার। কঠিন হয়ে গেছে, অনেক সময় অপরিচিত মনে হয়। যেভাবে যুদ্ধ বিগ্রহ, যেভাবে আপনার হত্যা জখম হিংসা শুরু হয়েছে, তাতে করে আমাদের এই দেশে বাংলাদেশে আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে দেশে জ্বালানি তেলের দাম নতুন নির্ধারণ করার কথা ছিল আজ। সার্বিক বিবেচনায় আপাতত তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। মঙ্গলবার মন্ত্রণালয়ে পাঠানো এক আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ আছে, কোনো জ্বালানির সংকট নেই। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ইরাক যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধকে কেন্দ্র করে দেশে দেখা দেয় জ্বালানি সংকট। সেই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণী অবৈধভাবে মজুত করতে থাকে জ্বালানি। এ অবস্থায় নড়েচড়ে বসে সরকার। সারা দেশে অভিযান চালিয়ে উদ্ধার করে 2,96,305 লিটার জ্বালানি। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ পর্যন্ত মোট 3,559টি অভিযানে 1244টি মামলা হয়েছে। 30 মার্চ 2026 আমাদের উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল 87,700 লিটার। এর মধ্যে ডিজেল 67,400 লিটার, অকটেন 6,444 লিটার, পেট্রোল 13,856 লিটার। এই যাবৎ ডিজেল উদ্ধার হয়েছে 2,07,365 লিটার, অকটেন 28,938 লিটার, পেট্রোল 60,002 লিটার। দেশে জ্বালানির কোনো সংকট নেই জানিয়ে মুখপাত্র জানান, এখন পর্যন্ত সরকারের কাছে জ্বালানি মজুদ আছে 1,92,919 মেট্রিক টন। ডিজেল 1,28,939 মেট্রিক টন, 7,940 মেট্রিক টন হচ্ছে অকটেন, পেট্রোল হচ্ছে 11,431 মেট্রিক টন, জেট ফুয়েলটা আছে আমাদের 44,609 মেট্রিক টন। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে বিশ্বব্যাপী জ্বালানি সংকট পরিস্থিতি মোকাবেলায় মহানগর স্কুল কলেজগুলোতে অনলাইন ও অফলাইনে ক্লাস নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে আমি সার্ভে করেছি, 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। অপরদিকে এপ্রিল মাসে ভারত, সৌদি আরব, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আসার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার, সেটা আমরা 100% করছি। এবং বিল্লাল হোসেন, RTV, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটে বেড়ে চলছে ক্রেতাদের ভোগান্তি। শুধু যান চালকরাই নয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকরাও। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। তবে খোলা বাজারে অতিরিক্ত দামে মিলছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। পাম্পগুলোতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার। কোথাও কোথাও মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে চালু করা হচ্ছে ফুয়েল কার্ড। নো ফুয়েল কার্ড, নো পেট্রোল অকটেন নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এদিকে কার্ড নিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন একজন। এখন এই কার্ড অনুযায়ী যদি সঠিক সময়ে সঠিকভাবে আমরা তেল পাই, তাহলে আমরা সন্তুষ্ট থাকবো। সরকারের এটা ভালো উদ্যোগ,
এই উদ্যোগকে স্বাগত জানাই। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় 25,000 লিটার, নড়াইলে 7,400 লিটার ডিজেল ও দিনাজপুরে ঘোড়াঘাটে 1,600 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। ওজনে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগে 80,000 টাকা ও টাঙ্গাইলে ভূঁইয়াপুরে কাগজপত্র দেখাতে না পারা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার দায়ে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তেল পাওয়া যাচ্ছে না, আমরা কি করবো? তেলের বাজার কম দেয়, 2,000 দেয়, 3,000 দেয়। এই তেল নেওয়ার জন্য আসলাম, এসে তো তেল পেলাম না, ঘুরে যাচ্ছি। জ্বালানি তেল সরবরাহ, মজুত ও বিক্রয় স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচার ও চোরাচালান রোধে ফেনীতে 28 জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে প্রশাসন। ডিজেল ও পেট্রোল পাচ্ছে না ঝিনাইদহ, ঝালকাঠি ও জামালপুরের বক্সিগঞ্জে কৃষকেরা। ট্রাক্টর, সেচ যন্ত্র, পাওয়ার পাম্প ও কীটনাশক দেওয়ার মেশিন চালাতে না পারায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। সেচের অভাবে ফসলি জমি ফেটে চৌচির, মাদারীপুর ও ধামরাইয়ে। এইভাবে যদি তেল আমাদের ঘাটতি হয় তাহলে আমাদের ফসলের খুব ক্ষতি হবে। ধান খেতে আমাকে ফাইটা ভালো করছে, এখন আমাকে ধান খেতে আমরা পানি দিতে পারি না। পানি দিবার গেল পাম্পে আহি তেলের নিগে আমার ছিডিয়ালা হার আগে পাম্পে তেল থাকে না। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলছে বান্দরবান প্রশাসন, তবে ফিলিং স্টেশনগুলোতে রয়েছে মোটর বাইকারদের দীর্ঘ লাইন। 2 দিন ধরে লালমনিরহাটে 27টি পাম্পে তেল দেওয়া বন্ধ। গাড়ির দীর্ঘ সারি পড়েছে লক্ষ্মীপুর, বরগুনা ও পাবনার ঈশ্বরদীতে। বন্ধ হয়ে গেছে বাস চলাচলও। দিনাজপুরে হিলের একমাত্র ফিলিং স্টেশনে সকাল থেকে মিলছে না তেল। মানিকগঞ্জ, পঞ্চগড় ও কুড়িগ্রামের ফিলিং স্টেশনে চলছে পেট্রোল অকটেন সংকট। ময়মনসিংহ, মাগুরা ও গাজীপুরে কালিয়াকৈরে তেল সরবরাহ নিয়ে উঠেছে নানা অভিযোগ। বাইরে তেল বিক্রির অভিযোগ অস্বীকার করেছে পাম্প কর্তৃপক্ষ। প্রশাসনের নাকের ডগায় এরকম যদি বন্ধ থাকে তাহলে অন্যান্য জায়গায় যেখানে প্রাইভেট স্টেশনের লোকজন নাই তাহলে ওখানে কি অবস্থা হবে? পয়সা না দিয়ে আমাদের পাম্পে একটা মনিটরিং করা দরকার। আমাদের যে ভোগান্তিগুলো পোহাইতে হইতেছে, প্রতিদিন ভোগান্তি পোহাইতে হইতেছে। বরগুনা পাথরঘাটায় সাগর যেতে পারছে না মাছ ধরা ট্রলারগুলো। মধ্যরাত থেকে লাইন ধরে তেল আসার অপেক্ষা করতে দেখা যায় নোয়াখালী, বাগেরহাট, রংপুরে, পীরগঞ্জ ও মেহেরপুরের ক্রেতাদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানী মগবাজারে জ্বালানি তেল সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। সংগঠনের নেতারা জানান, ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। এছাড়া তেল থাকার পরও পাম্পে বিক্রি বন্ধের অভিযোগকে ভিত্তিহীন বলে জানানো হয়। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক বলা হলেও পাম্পগুলোতে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। যানবাহন মালিকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। রাত্রে 4টার সময় সিরিয়াল দিয়েছি জাহাঙ্গীর গেটের থেকে, এখন পর্যন্ত তেল পাই নাই। আমার তেল ধরেন প্রতিদিন 1 লিটার করে হয়ে যায়। আমি 50, 30, 40 কিলো চালাই, দই অনুযায়ী তেল পাচ্ছি না। বাংলাদেশের জন্মের পর থেকে এই সিন্ডিকেট কেউ ভাঙতে পারে নাই, সো আমরাই ভুক্তভোগী। এটার একটা কি মানে ফাইনাল কোনো সলিউশন আছে নাকি? এ অবস্থায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশন জানিয়েছে, তেল থাকার পরও পাম্প থেকে বিক্রি না করার অভিযোগ ভিত্তিহীন। যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আই উইল আস্ক গভর্নমেন্ট টু টার্মিনেট দেয়ার ডিলারশিপ। আমাদের এদের জন্য কোনো রিকোয়েস্ট নাই। তবে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে তাকে যদি 3000 লিটার অ্যালোকেশন দেয়, তো সেই 3000 লিটার তার ওই বড় গাড়িতেই তো নিতে হবে, তার বাকি চেম্বারটা খালি যাবে না। তার ক্যারিং কস্ট তাকেও কিন্তু 9000 লিটারই ভাড়া দিতে হবে। যে পরিমাণ মার্কেট চাচ্ছে সেই পরিমাণ যোগান আমরা পাচ্ছি। এই যে ট্রাস্ট পাম্পে হাইয়েস্ট 65-66 হাজার লিটার তেল পাচ্ছেন প্রতিদিন। এ সময় রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত 11 ঘন্টা তেলের পাম্প বন্ধ রাখা সহ 8 দফা দাবি জানান পাম্প মালিকরা। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ে সকল পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে। ডিপো থেকে ট্যাঙ্কলরির চেম্বারের ধারণ ক্ষমতা যেমন 4500 লিটার অনুযায়ী তেল সরবরাহ করতে হবে। ক্রেতাদের বাড়তি তেল কেনার চেষ্টার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলেও জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। এই তেলগুলি গেল কোথায়? আপনি মোটরসাইকেলে পুরো তেল নিয়ে যে বাইরে বোতলে বিক্রি করে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে, ক্যান ইউ স্টপ দ্যাট? আব্দুর রহিম, RTV, ঢাকা। হামির প্রাদুর্ভাব, সেই সাথে বাড়ছে সংকট। রাজধানী সহ প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে এই রোগ। 9 মাসের কম বয়সী শিশুরা আক্রান্ত হওয়ার শঙ্কা জানান চিকিৎসকরা। তারা বলেন, টিকা নেওয়ার সময় হয়নি, তারা যেমন আক্রান্ত হচ্ছে, অন্যদিকে টিকার ডোজ সম্পূর্ণ করেনি, তারাও আক্রান্ত হচ্ছে। এতে হাম প্রাদুর্ভাব উদ্বেগজনক বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়।
শুধু রাজধানী নয়, সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। এর প্রভাব পড়তে শুরু করেছে ঢাকার সরকারি হাসপাতালগুলোতেও। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের চিত্র এটি। 100 শয্যার হাসপাতালটিতে হামের জন্য বরাদ্দ ছিল 8টি মাত্র বেড। তবে মঙ্গলবার পর্যন্ত সেখানে ভর্তি রয়েছে 72 জন আক্রান্ত রোগী। প্রথমে ছিল জ্বর, 5 দিন ডাক্তার দেখাইছি, জ্বর ভালো হয় নাই। পরে এটি বের হয়েছে, পরে শিশু হাসপাতালে নিয়ে গেছিলাম, ওখানে নেয় নাই, পরে এখানে পাঠাইছি। আমাকে কোনো জায়গায় কোনো হসপিটাল রাখে নাই, আমরা মনে করছি যে বরিশালও রাখবে না, তাড়াতাড়ি আমরা ঢাকাইয়া পড়ছি। রোগীর স্বজনরা বলছেন টিকা না নেওয়ায় জ্বর ও শরীরে র্যাশ উঠে শিশুরা আক্রান্ত হচ্ছেন। সে সাথে রয়েছে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া। হামের টিকা দেওয়া হয়, কিন্তু এখন টিকা তো একটা দরকারি, ওর 10 মাসে একটা টিকা দেওয়ার দরকার, তখন ওই হামের টিকা দিবে কিনা এটা আমি জানতাম না। 9 মাসের কম বয়সী শিশুরাও ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন বলে জানান রোগীর স্বজনরা। হামের টিকা তো 9 মাসে, তো মাত্র 5 মাস। বাচ্চার জ্বর 7 দিন, আর আপনার এই রোগটা ধরা পড়ছে 4 দিন। 5-6 মাস বয়সী শিশু হামে আক্রান্ত হওয়ার বিষয়টি উদ্বেগজনক জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এখনই সচেতন হতে হবে। বেশিরভাগ রোগী হচ্ছে তাদের যে ভ্যাকসিন নেওয়ার প্রথম যে বয়স 9 মাস পূর্ণ হলে যে ভ্যাকসিন নেয় সেই বয়সের আগে তাদের হাম হয়ে যাচ্ছে, তারা এখনো ভ্যাকসিন নেওয়ার সুযোগই পায়নি। আবার যারা 9 মাসের বেশি বয়স তাদের মধ্যে অর্ধেক পাওয়া যাচ্ছে যারা ভ্যাকসিন নিয়েছিল কিন্তু হাম হচ্ছে। আবার অনেকে আছে যারা ভ্যাকসিন নেয়নি। যদি উপসর্গ আছে এমন কোনো বাচ্চা থেকে নিজ দায়িত্ব দূরে রাখা এবং যাদের উপসর্গ হয়নি অযাচিতভাবে ভিড় এড়িয়ে চলা, যেখানে প্রয়োজন নেই সেখানে না যাওয়া, আর সামাজিক দূরত্ব, হ্যান্ড ওয়াশ এবং মাস্ক, এই তিনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জুনের প্রথম সপ্তাহ থেকে 1 মাস ব্যাপী টিকাদান কর্মসূচির মাধ্যমে প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। পয়লা বৈশাখে আনন্দ বা মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে বিতর্ক দেশকে আরও বিভক্ত করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, যথাযোগ্য মর্যাদায় চিরায়ত ধারায় পহেলা বৈশাখ পালিত হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রায় 50টি প্রতিষ্ঠান নিয়ে সমন্বিত মিটিং করা হয়েছে। বরাবরের মতোই শোভাযাত্রা, আলপনা, গান বাজনা, মেলা হবে দেশের বিভিন্ন জায়গায়। তিনি বলেন, একটি প্রবণতা আছে মুক্তিযুদ্ধ বাদ দিয়ে 24কে বলার। তবে নববর্ষ উদযাপনে মুক্তিযুদ্ধের আগেও যেতে চায় সরকার, পাশাপাশি 52, 69, 71, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা সেটিও তুলে ধরতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার পয়লা বৈশাখটা পালন করেছে, মানে বন্ধ করেনি। বন্ধ করার চক্রান্তও তো ছিল, এটাকে আমরা বলবো যে এটা গুড পারফরমেন্স। এখন সেই ক্ষেত্রে তারা তো চাপের মাঝেও ছিল। প্রথমে বলেছিল তো গণভিত্তি ছিল না, শক্তি তো আমাদের মতো না, আমাদের পেছনে তো শক্তি আছে, জনগণের সমর্থন আছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধার উপর হামলা চালিয়ে তার হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত মুক্তিযোদ্ধা অহিদুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জমির মাপজোপ সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলছিল। এক পর্যায়ে তিনি একা মহাসড়কের পাশে গেলে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক তুহিন প্রধানের নেতৃত্বে 10-12 জনের একটি দল তার উপর অতর্কিত হামলা চালায়। এই সময় তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল বুধবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে 2-0 গোলের জয়ের পর ভারতের বিপক্ষে 1-1 গোলের ড্রয়ে গ্রুপ রানার আপ হয়ে সেমিতে জায়গা করে নেয় কক্সের শিষ্যরা। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে দাপুটে জয়ে সেমির টিকিট নিশ্চিত করে নেপাল। ফাইনালে যাওয়ার লক্ষ্যে মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে 2 দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:45। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।